আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। এখানে আমরা সভা সমাবেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই সঙ্গে বৈধ সমাবেশ, অবৈধ সমাবেশ, বেআইনি সমাবেশ, দাঙ্গা এগুলোর ক্ষেত্রে কী কী কার্যক্রম গৃহীত হয়, কোন কোন ক্ষেত্রে এগুলোর অনুমতি প্রদান করা হয়, সভা সমাবেশের কোন ক্ষেত্রে হয় না, এগুলো বিষয়ে পূর্ণাঙ্গ একটি আলোচনার চেষ্টা করব। তো এই ক্লাস সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। আশা করি পরীক্ষা সংক্রান্ত কাজে আপনাদের এটি খুবই কাজে লাগবে। তো আলোচনায় চলে যাচ্ছি। শুরুতেই যদি আমরা লক্ষ্য করি যে সাধারণত পুলিশ আইনের 30 ধারায় আমরা লক্ষ্য করেছি যে সভা সমাবেশ সংক্রান্তে কিছু নির্দেশনা রয়েছে। তো সেখানে যদি আমরা লক্ষ্য করি, পুলিশ আইনের 30 ধারা লক্ষ্য করলে আমরা দেখব যে এসপি বা এএসপিগণ এই সভা সমাবেশ নিয়ন্ত্রণ করবে। সেখানে আরও বলা হয়েছে যে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করতে পারবেন সভা সমাবেশ। কোন ক্ষেত্রে লাইসেন্স নিতে বাধ্য করতে পারবেন? যদি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট বা মহকুমা ম্যাজিস্ট্রেটের নিকট মনে হয় যে এই ধরনের সভা সমাবেশ থেকে শান্তিভঙ্গ হতে পারে অথবা যে কোনো অপরাধ হতে পারে, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা মহকুমা ম্যাজিস্ট্রেট সভা সমাবেশে অংশগ্রহণকারী সদস্যদেরকে লাইসেন্স নিতে বাধ্য করতে পারবেন। এরপরে যদি লক্ষ্য করি আমরা 30(3) উপধারায়, সেখানে বলা হয়েছে যে এসপি আবেদনকারীর নাম ঠিকানা উল্লেখ করে বিপি ফরম নং 8 মূলে 3 কপি লাইসেন্স ইস্যু করবেন। অর্থাৎ কোনো সভা সমাবেশ করতে গেলে অবশ্যই এসপির অনুমতি গ্রহণ করতে হবে এবং এসপির নিকট অনুমতি গ্রহণ করতে হলে এসপির নিকট সভা সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করতে হবে এবং এসপি যদি সেই আবেদন গ্রহণ করেন সেক্ষেত্রে তিনি বিপি ফরম নং 8 মূলে 3 কপি লাইসেন্স সভা সমাবেশের ইস্যু করে থাকেন এবং এই 3 কপি লাইসেন্সে বেশ কিছু নির্দেশনা বা শর্ত দেওয়া থাকে এবং এই সভা সমাবেশের লাইসেন্স যদি এসপি কর্তৃক ইস্যু হয় সেক্ষেত্রে সেগুলো কোথায় সংরক্ষণ করা হয় সেগুলো সম্পর্কে এখন আমরা জানব। তো এখন যদি আমরা লক্ষ্য করি যে এই সভা সমাবেশের যে লাইসেন্স পুলিশ সুপার বা এসপি প্রদান করবেন সেজন্য তিনি কিন্তু কোনো প্রকার ফিস আদায় করবেন না। এমসিকিউ এর বিষয়ে শুরু থেকে যদি আমরা লক্ষ্য করি যে সভা সমাবেশ নিয়ন্ত্রণ করবে কে, হবে এসপি বা এএসপি। এরপরে যদি লক্ষ্য করি যে সভা সমাবেশের লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন কে, সেক্ষেত্রে উত্তর হবে জেলা ম্যাজিস্ট্রেট বা মহকুমা ম্যাজিস্ট্রেট। এরপরে যদি লক্ষ্য করি আমরা যে কার আবেদনের প্রেক্ষিতে সভা সমাবেশের লাইসেন্স দেওয়া হয়, অবশ্যই সভা সমাবেশে অংশগ্রহণ করার জন্য আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে। সভা সমাবেশের লাইসেন্স ইস্যু করেন কে, সেক্ষেত্রে হবে পুলিশ সুপার। এবং এই লাইসেন্সের যদি আমরা বিপি ফর্ম লক্ষ্য করি তাহলে দেখব আমরা বিপি ফর্ম নং 8 এবং সভা সমাবেশের লাইসেন্স কয় কপি হয়, সেক্ষেত্রে আমরা দেখব 3 কপি হয়। এরপরে আমরা দেখব যে লাইসেন্সে কী কী শর্ত উল্লেখ থাকে। এখন আমরা লক্ষ্য করলে দেখব যে লাইসেন্সে যেসব শর্ত বা বিষয় উল্লেখ থাকে সেগুলো হচ্ছে 1 নম্বরে থাকে হলো বিপি ফরম নং 9 মূলে কিছু নির্দেশনা থাকে, অর্থাৎ সভা সমাবেশ কীভাবে হবে, কোথায় হবে, তারা কোন দিক দিয়ে এটি করবে, অথবা এই সভা সমাবেশের মধ্যে কিন্তু বিভিন্ন মিছিল মিটিংও হতে পারে, র্যালিও হতে পারে, শোভাযাত্রাও হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠানও হতে পারে। তো এই সভা সমাবেশ সংক্রান্ত নির্দেশনা থাকবে এক নম্বরে বিপি ফরম নং 9 মূলে। এরপরে যদি লক্ষ্য করি আমরা সভা সমাবেশে এসপি কোনো এই সভা সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে কোনো প্রকার অস্ত্র বা অস্ত্র জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করার বা বহন করার অনুমতি প্রদান করবেন না। এবং সর্বশেষ যদি লক্ষ্য করি আমরা এই সভা সমাবেশের ক্ষেত্রে আরেকটি নির্দেশনা হচ্ছে যে আতশবাজি ব্যবহার সম্পর্কে নির্দেশনা। যদি সরকারি ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এসপি সেটি নিয়ন্ত্রণ করবে এবং আতশবাজি ব্যবহার যদি জনগণের ক্ষেত্রে হয়, জনগণ আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এসপি নির্দেশনা মেরে সেটি ব্যবহার করবেন, সেই নির্দেশনা এখানে দেওয়া থাকবে। এবং যদি পৌর এলাকায় হয় সেক্ষেত্রে পুলিশ সুপার পৌর মেয়রের সাথে আলোচনা সাপেক্ষে এই আতশবাজি ব্যবহার সম্পর্কে নির্দেশনা প্রদান করবেন। এবং এখন আমরা লক্ষ্য করব যে এই লাইসেন্স যেই এসপি কর্তৃক যে সভা সমাবেশের লাইসেন্স প্রদান করা হয় সেটি কাকে প্রদান করতে হয় এবং সংরক্ষণ করতে হয়। তো এই লাইসেন্স হয় 3 কপি, আমরা জানলাম ইতিমধ্যে। এই 3 কপির 1 কপি লাইসেন্সের যিনি আবেদন করেছিলেন সভা সমাবেশ করার তাকে প্রদান করতে হয়, অপর কপি এসপি অফিসে সংরক্ষণ করা হয় এবং আরও একটি কপি সেটি সংশ্লিষ্ট থানার একটি বিশেষ নথিতে 3 বছরের জন্য সংরক্ষণ করা হয়। আমি আবারও বলছি যে থানায় যখন এই সভা সমাবেশের লাইসেন্সের
অনুমতিপত্র বা কপি সংরক্ষণ করা হয়, সেটি থানা একটি বিশেষ নথিতে 3 বছরের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে। এটি যদি কোনো কারণে এমসিকিউ আসে, লক্ষ্য রাখবেন 3 বছরের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে। এবং এই লাইসেন্সের শর্তের বিষয়ে পিআরবি 138-এ উল্লেখ করা আছে এবং লাইসেন্স প্রদান বা সংরক্ষণের ব্যাপারে পিআরবি 139 বিধিতে এটি আলোচনা করা হয়েছে। এবং প্রথমে যেটি দেখলাম আমরা লাইসেন্স ইস্যু সম্পর্কে বা লাইসেন্সের নোটিশ সম্পর্কে পিআরবি 137 বিধিতে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা চলে আসব যে 30-এর সর্বশেষ উপধারা 4 উপধারা, সেখানে বলা হয়েছে যে কখন, কোন স্থানে, কোন পথে এই সভা সমাবেশের গান বাজনা হবে যদি মাইক ব্যবহার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে নির্দেশনা থাকবে, সেটি নিয়ন্ত্রণ করবে হলো এসপি। এবং আমরা যদি সংক্ষেপে বলি যে কখন কোন রাস্তায় কোনো গান বাজনা হবে তা এসপি নিয়ন্ত্রণ করবেন এবং অবশ্যই সেক্ষেত্রে তিনি কি লাইসেন্স প্রদান করে এটি করতে তাদেরকে বাধ্য করবেন। তো এরপরে যদি আমরা লক্ষ্য করি যে সমাবেশ সম্পর্কে, তো সবসময় যদি আমরা বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করি, বিশেষ করে লিখিত পরীক্ষা গত 22 বছরের প্রশ্ন পর্যালোচনা করলে, লক্ষ্য করলে আপনারা দেখবেন এই সভা সমাবেশ বা বেআইনি সমাবেশ থেকে অনেকবার প্রশ্ন এসেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো এখানে আমরা লক্ষ্য করব যে বৈধ সমাবেশটা কি, অবৈধ সমাবেশ কি, বেআইনি সমাবেশ কি বা দাঙ্গা কি। তো এখন যদি আমরা লক্ষ্য করি যে বৈধ সমাবেশ, তো যখন কোনো সমাবেশে অংশগ্রহণকারী সদস্যগণ এই পুলিশ আইনের 30-3 ধারা অনুসারে এসপি কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স মেনে যদি তারা সভা সমাবেশ করে, সেটি একটি বৈধ সমাবেশ হবে। তো অনেক সময় প্রশ্ন থাকে যে বৈধ সমাবেশ কী, তো সেক্ষেত্রে উত্তর হবে এটি। এবং এরপরে যদি লক্ষ্য করি আমরা, যদি প্রশ্ন থাকে যে বৈধ সমাবেশ কখন অবৈধ হয়, ঠিক এরকমই যখন কোনো সমাবেশে অংশগ্রহণকারী সদস্যগণ পুলিশ আইনের 30-3 ধারা অনুসারে এসপি কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সের শর্ত মেনে সমাবেশ করার সময় যদি কোনো শর্ত ভঙ্গ করেন, সেক্ষেত্রে সেই বৈধ সমাবেশ অবৈধ বলে গণ্য হবে। এবং এক্ষেত্রে কিন্তু এই সভা সমাবেশ ছত্রভঙ্গ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। কিন্তু সেখানে আমি আসছি, তার পূর্বে আরেকটু জিনিস ক্লিয়ার করে নিই যে আমরা দেখলাম বৈধ সমাবেশ এবং অবৈধ সমাবেশ, এটি ছত্রভঙ্গ করার যে পদ্ধতি, বেআইনি সমাবেশ এবং দাঙ্গা সেটিও ছত্রভঙ্গ করার পদ্ধতি একই। এই কারণে আমরা একটু বেআইনি সমাবেশ সম্পর্কে দেখে আসবো। আমরা জানি বেআইনি সমাবেশ সম্পর্কে দণ্ডবিধির 141 ধারায় আলোচনা করা হয়েছে। এবং বেআইনি সমাবেশ যদি আমরা লক্ষ্য করি, আমরা এর আগে একটি ক্লাসে সংখ্যা 5-এর ক্লাসে এটি আলোচনা করেছিলাম, তো তারপরেও আজকে আবার আলোচনা করছি যে বেআইনি সমাবেশে সদস্য সংখ্যা হতে হবে 5 বা ততোধিক এবং তাদের সকলের উদ্দেশ্য হতে হবে এক এবং অভিন্ন, এবং তাদের উদ্দেশ্য থাকবে 5টি। তো এখন যদি আমরা দেখি যে 5 বা ততোধিক ব্যক্তি যখন এক ও অভিন্ন উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে এই 5টি কাজ যদি করে তারা, সেক্ষেত্রে সেটি বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। তো আমরা যদি প্রথমেই লক্ষ্য করি যে তারা যদি অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে কোনো সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা প্রদান করে, 2 হলো কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা সংস্থার কোনো সদস্যকে তাদের দায়িত্ব পালনে বাধা দান করে। এরপর যদি আমরা লক্ষ্য করি যে কোনো ব্যক্তি যদি কোনো বেআইনি সমাবেশের সদস্যগণ যদি কোনো দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করে অথবা অন্য কোনো অপরাধ সংগঠন করে। 4 আমরা দেখব যে এই বেআইনি সমাবেশের সদস্যগণ কি অপরাধমূলক বল প্রয়োগ বা বল প্রয়োগের ভান করে যদি কোনো ব্যক্তির সম্পত্তি দখল করে এবং তাকে রাস্তার অধিকার, পানির অধিকার এবং অশ্লীল অধিকার থেকে তাকে বঞ্চিত করে, সেক্ষেত্রে সেটি বেআইনি সমাবেশ হবে। এবং সর্বশেষ এই 5 নম্বর বেআইনি সমাবেশের শর্ত হচ্ছে যে কোনো ব্যক্তি যেটি করতে আইনত বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা, এবং যেটি কাজ করতে সে আইনত বাধ্য সে কাজ থেকে তাকে বিরত রাখা। এই হচ্ছে বেআইনি সমাবেশের সংজ্ঞা। আমি পূর্বেও বলেছি যে বেআইনি সমাবেশের সংজ্ঞা সম্পর্কে দণ্ডবিধির 141 ধারায় আলোচনা করা হয়েছে। এরপরে যদি দেখি আমরা দাঙ্গা, তো দাঙ্গা আর বেআইনি সমাবেশ কিন্তু একই জিনিস, কারণ সকল বেআইনি সমাবেশই দাঙ্গা। তো দাঙ্গার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে যখন কোনো বেআইনি সমাবেশের সদস্যগণ ওই বেআইনি সমাবেশ থেকে কোনো প্রকার উগ্রতা প্রদর্শন করে অথবা কোনো ক্ষেত্রে বল প্রয়োগ করে, তাহলে সেই বেআইনি সমাবেশ দাঙ্গা বলে গণ্য হবে। তো এই ছিল মোটামুটি যে সভা সমাবেশ বা বেআইনি সমাবেশ সম্পর্কিত আলোচনা। তো এখন আমরা দেখব যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি, এবং সেই সঙ্গে আমরা আরও শিখবো আজকে যে এই বেআইনি সমাবেশ বা দাঙ্গা সংশ্লিষ্ট যতগুলো অপরাধ হয় তার সাজা কী এবং কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেগুলো সম্পর্কেও আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এখন চলে যাচ্ছি যে বেআইনি সমাবেশ
ছত্রভঙ্গের পদ্ধতি সম্পর্কে। তো শুরুতেই যদি লক্ষ্য করি আমরা, যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের প্রথমে যদি লক্ষ্য করি, যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারেন কে? সেটা হতে পারে অবৈধ সমাবেশ বা বেআইনি সমাবেশ বা দাঙ্গা, যেটাই হোক আমরা শর্টে লিখি যে সভা সমাবেশ ছত্রভঙ্গের আদেশ। আমরা যদি লক্ষ্য করি, সভা সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট অথবা আমাদের পুলিশ বাহিনীর কমপক্ষে পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার যে কোনো পুলিশ অফিসার। এবং এই সভা সমাবেশের ছত্রভঙ্গের আদেশ সাধারণত দেয়া হয় পুলিশ আইনের 30(ক)(1) ধারায়। আমরা যদি লক্ষ্য করি যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ কে দিতে পারেন? দিতে পারেন ম্যাজিস্ট্রেট অথবা কমপক্ষে পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার যে কোনো পুলিশ অফিসার। এরপর যদি আমরা লক্ষ্য করি যে ওই একই ধারায় বলা হয়েছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশের পদ্ধতি। যদি আমরা আদেশের পদ্ধতিতে যাই, যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দেবেন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ ইন্সপেক্টর, তারা বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে ছত্রভঙ্গের জন্য নির্দেশনা প্রদান করবেন। যদি সেটি অবৈধ সমাবেশ হয় বা বেআইনি সমাবেশ হয় বা দাঙ্গা হয়, সেক্ষেত্রে তাদেরকে এই ছত্রভঙ্গ হওয়ার নির্দেশনা প্রদান করুন। এবং এই সভা সমাবেশে অংশগ্রহণকারী যদি সদস্যগণ ছত্রভঙ্গ না হয়, সেক্ষেত্রে তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সভা সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এই ধারাগুলোতে, এবং এরপরে আমরা দেখব যে সভা সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি সম্পর্কে। তো আদেশ দিতে পারে এনারা, এবং এই আদেশ দেওয়ার পরে যদি তারা অমান্য করে, সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে। এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, তো সভা সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে প্রথমে অবশ্যই তাদেরকে ছত্রভঙ্গের নির্দেশ প্রদান করা হবে। আর না যদি তারা মানে, তাকে পুনরায় অর্থাৎ দ্বিতীয়বার আবার পুনরায় তাদেরকে ছত্রভঙ্গের জন্য নির্দেশ প্রদান করতে হবে। এক্ষেত্রে যদি তারা সমাবেশ ছত্রভঙ্গ না করে, সেক্ষেত্রে প্রথমে তাদেরকে কি নির্দেশনা দেবে? প্রয়োজনে তাদেরকে গ্রেফতার করা যাবে। গ্রেফতার করে পরবর্তীতে গ্রেফতার করার পর প্রয়োজনে লাঠিচার্জ করা যাবে। লাঠিচার্জ করার পরে প্রয়োজনে টিয়ার সেল নিক্ষেপ করতে হবে। এবং সর্বশেষ কিন্তু এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গেলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। তো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সভা সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে যদি সভা সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে যে এইভাবে যদি সম্ভবপর না হয়, আমাদের পুলিশ বাহিনীর দ্বারা সম্ভবপর না হয়, সেক্ষেত্রে কি করতে হবে? সামরিক সাহায্য আহ্বান করা যেতে পারে। আমি একটু বলছি, আপনারা নোট করে নেবেন যে প্রয়োজনে প্রথমে পুনরায় ছত্রভঙ্গের নির্দেশ প্রদান করতে হবে। যদি এতে না হয়, তাহলে কি তাদেরকে সভা সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে 127 ধারা অনুযায়ী গ্রেফতার করা যাবে এবং তাদের উপর কি লাঠিচার্জ করা যাবে। তাদেরকে প্রয়োজনে কি PRB 153 অনুযায়ী কি তাদের উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। এবং এতেও যদি
গ্রেফতার করা সম্ভব না হয়, অর্থাৎ 127 ফৌজদারি কার্যবিধির 127 এবং 128 ধারা এই বিষয়গুলো উল্লেখ আছে, এর পরেও যদি সম্ভবপর না হয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 129 ধারা মতে সামরিক শক্তি আহ্বান করা যাবে। এবং সামরিক শক্তি আহ্বান সম্পর্কে আমি একটু লিখছি যে সামরিক শক্তি তলব করতে পারেন সাধারণত ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার। এটি থেকে এমসিকিউ প্রশ্ন অনেক সময় আসে। এবং সামরিক শক্তি যদি আহ্বান করেন সেক্ষেত্রে সামরিক বাহিনীর সদস্যগণ যখন আসবে তারা ফৌজদারি কার্যবিধির 130 ধারা অনুযায়ী তারাও এই ছত্রভঙ্গে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যদের সাথে এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে একই পদ্ধতি অনুসরণ করে সভা সমাবেশ ছত্রভঙ্গ করবেন। এবং কোনো কারণে এই সামরিক বাহিনীর সদস্যগণ আসার সময় যদি সে এসে ঘটনাস্থলে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে না পায়, ম্যাজিস্ট্রেট যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে তারা সেখানকার কমিশনপ্রাপ্ত অফিসারও এই অনুরূপ ক্ষমতা পুলিশের মতো প্রয়োগ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন। তো এই ছিল আলোচনা। যদি আমরা লক্ষ্য করি এই বিষয়গুলো আছে পুলিশ আইনের 30-2 উপধারা। এবং ফৌজদারি কার্যবিধি আমরা অনুসরণ করবো 128 থেকে 128, 129, 130, 131 এবং এই সম্পর্কে বলা আছে পিআরবি 143। এ ছিল মোটামুটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি সম্পর্কে। এবং এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর যদি কেউ মারা যায় সেক্ষেত্রে মানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয় কি সেটি অনুসরণ করতে হবে পিআরবির 154 ধারায়। এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় করণীয় কি সেটি পিআরবি 155 বিধিতে আছে। এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর করণীয় কি সেটি পিআরবি 156 বিধি অনুসরণ করে পালন করতে হবে। তো এই ছিল মোটামুটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকরণের বিষয়। এখন আমরা শিখব যে বেআইনি সমাবেশ বা অবৈধ সমাবেশ আর দাঙ্গা যাই বলি কেন সব কিছু ছত্রভঙ্গ করার পদ্ধতি একই। আমরা আলোচনা যেটি করলাম সভা সমাবেশ ছত্রভঙ্গ বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন সাধারণত ম্যাজিস্ট্রেট বা কমপক্ষে পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার, ঊর্ধ্বতন সে ওসি হতে পারে, এএসপি হতে পারে বা ঊর্ধ্বতন আমাদের যে কোনো পুলিশ অফিসার হতে পারে। এরপরে আমরা দেখলাম সভা সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি। তো এখানে একটা জিনিস আমাদের লক্ষণীয় রাখতে হবে যে সভা সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে যখন আসামি অ্যারেস্ট করা হবে, আসামি গ্রেফতার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেকে আমরা ফৌজদারি কার্যবিধির 151 ধারা ব্যবহার করি। এটি কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না। কারণ এই ফৌজদারি কার্যবিধি 151 বলা আছে কোনো আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রকারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, তো সেটি এখানে আসবে না। কারণ ফৌজদারি কার্যবিধি 128 ধারায় সুনির্দিষ্টভাবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকালে কোনো ব্যক্তিকে গ্রেফতারের কথা, এখানে বিনা পরোয়ানায় গ্রেফতারের কথা উল্লেখ রয়েছে। এই কারণেই আমরা 151 কোনো অবস্থাতে কেউ দয়া করে ইউজ করবেন না। তো এরপরে যদি আমরা চলে যাই এই বেআইনি সমাবেশ এবং দাঙ্গা সংশ্লিষ্ট এই অপরাধের ক্ষেত্রে শাস্তিগুলো সম্পর্কে বা মামলা কী হয় সেক্ষেত্রে একটু আলোচনা করব। এক্ষেত্রে একটু সবাই মনোযোগ দিবেন, এখানে আপনাদের অনেক অজানা জিনিসও আসতে পারে। তো অনেকে পারলেও আরেকটু ভালোভাবে দেখে নেবেন, আশা করি আপনাদের জন্য এটি খুব কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো এরপরে যদি আমরা লক্ষ্য করি আমরা চলে যাব যে বেআইনি সমাবেশ সংশ্লিষ্ট বিষয়ে। এরপরে যদি লক্ষ্য করি বেআইনি সমাবেশ আমরা জানি যে দণ্ডবিধির 141 বেআইনি সমাবেশের কথা বলা হয়েছে। আমরা যদি দণ্ডবিধি 142 দেখি এখানে বলছে যে বেআইনি সমাবেশের সদস্য হওয়া, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার সাজা। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে বেআইনি সমাবেশের শাস্তি, বেআইনি সমাবেশের সাজা। বেআইনি সমাবেশের সাজা আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। এই সাজা হচ্ছে 6 মাস জেল বা জরিমানা অথবা উভয় দণ্ড। বিশেষ করে সংজ্ঞা সংশ্লিষ্ট যেগুলো সাজা আছে সেগুলো একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় সাজা চায়, বিশেষ করে সংজ্ঞা ভিত্তিক যেগুলো সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে 144 ধারা, যে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ, একটু এই জায়গাটা মনোযোগ দিবেন।
মারাত্মক বেআইনি সমাবেশে অংশগ্রহণ। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু সমাবেশে যদি কেউ যেহেতু পুলিশ আইনে আমরা লক্ষ্য করেছিলাম লাইসেন্সের মধ্যে নিষেধাজ্ঞা ছিল যে কেউ কি অস্ত্র বহন করতে পারবে না বা অস্ত্র জাতীয় কোনো জিনিস বহন করতে পারবেন বা ব্যবহার করতে পারবে না, সমাবেশে নিতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, যদি কেউ সেই লাইসেন্স অমান্য করে যে মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে, তার সাজা কিন্তু এই 144 ধারায়। এবং আমরা 148 ধারায় এরই আরেকটি বিষয় আছে, সেখানে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মারাত্মক অস্ত্রশস্ত্র ব্যবহার করে ক্রাইম অলরেডি হয়ে যাবে, অর্থাৎ বেআইনি সমাবেশ করতে উগ্রতা বা বল প্রয়োগ হবে। এখানে শুধু বেআইনি সমাবেশে অংশগ্রহণ করা, বাট এখানে কিন্তু অস্ত্রশস্ত্র ব্যবহার না, এটা আমরা একটু মনে রাখবো। আমরা আসছি পর্যায়ক্রমে। এরপরে যদি আমরা দেখি যে 145 ধারায় বলা হয়েছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশের পরও সেখানে অবস্থান। এর সাথেও আমরা আরেকটা জিনিস লিঙ্ক পাবো, 151 ধারা। আমরা আসছি পর্যায়ক্রমে। তো 145 ধারা হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশের পরও সেখানে অবস্থান করা। এবং এরপরে যদি যাই আমরা 146, অলরেডি 146 সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে দাঙ্গা। তো দাঙ্গা আমি বলেছি দাঙ্গা বেআইনি সমাবেশেরই বহিঃপ্রকাশ, সেক্ষেত্রে অবশ্যই উগ্রতা বা বল প্রয়োগ করা হয়ে থাকে দাঙ্গার ক্ষেত্রে, কিন্তু বেআইনি সমাবেশের ক্ষেত্রে উগ্রতা বা বল প্রয়োগ করা হয় না। ওই 5টি শর্ত তারা শুধু 5টি উদ্দেশ্য তারা পালন করে, কিন্তু উগ্রতা বা বল প্রয়োগ করে না। এরপরে যদি আমরা দেখি 147, এখানে বলা হচ্ছে দাঙ্গায় সাজা। দাঙ্গার সাজা লক্ষ্য করলে আমরা দেখব এটা হবে 2 বছর জেল বা জরিমানা অথবা উভয় দণ্ড। এরপরে আমি যেটা বলছিলাম যে 144 সম্পূরক ধারা, যে 148 ধারা, মারাত্মক অস্ত্রশস্ত্রের বেআইনি সমাবেশ বা দাঙ্গা অনুষ্ঠান করা। আমি যেটি বলেছিলাম যে 145 ধারা লক্ষ্য করলে 146 ধারা লক্ষ্য করলে দেখবেন আপনারা মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত বেআইনি সমাবেশে অংশগ্রহণ করা, বাট সেখানে কিন্তু সে শুধু অংশগ্রহণ করেছে, অলরেডি সে কোনো অপরাধ সংগঠন করে না। কিন্তু এখানে 148 ধারায় মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সে বেআইনি সমাবেশ সংগঠন করবে অথবা দাঙ্গা অনুষ্ঠানে। মূলত বেআইনি সমাবেশ যদি অস্ত্রশস্ত্র ব্যবহারে, সেক্ষেত্রে আর বেআইনি সমাবেশ থাকে না, সেটি দাঙ্গাই হয়। বাট দাঙ্গাও বেআইনি সমাবেশ, এই কারণে আমি দুটি লিখেছি। দাঙ্গা অনুষ্ঠান করলে অটোমেটিক বেআইনি সমাবেশ অনুষ্ঠান করা হয়ে যায়। তো এক্ষেত্রে মনে রাখবো যে আমরা দাঙ্গা অনুষ্ঠানই মূলত হয়। আর দাঙ্গার ভিতরে আমরা জানি দাঙ্গা অবশ্যই প্রত্যেক বেআইনি সমাবেশই দাঙ্গা। এরপরে যদি আমরা লক্ষ্য করি, খুব গুরুত্বপূর্ণ একটি ধারা, যে এই ধারাটায় অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে 149 ধারা, যে বেআইনি সমাবেশ বা দাঙ্গার উদ্দেশ্য সাধিত হলে বা সবাই দায়ী। এই জায়গাটা একটু মনোযোগ দিবেন সবাই, যে 149 ধারায় আমরা লক্ষ্য করলাম কি বেআইনি সমাবেশ বা দাঙ্গার উদ্দেশ্য সাধিত হলে সবাই দেয়। অর্থাৎ যদি কোনো বেআইনি সমাবেশ বা দাঙ্গার কোনো সদস্যগণ, যদি 5 বা ততোধিক ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই এটি হয়, যদি সেখানে অনেক লোক থাকে, যদি সেখানকার একজন যদি কোনো অপরাধ করে, সেক্ষেত্রে কি প্রত্যেককেই অপরাধী বলে গণ্য হবে।
এক্ষেত্রে কোনো অবস্থাতেই 34 ধারা আসবে না, কারণ 34 ধারা আমরা জানি অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে চলে যাব আমরা পরবর্তী আলোচনায়। এরপরে যদি লক্ষ্য করি আমরা পর্যায়ক্রমে আরও কিছু বিষয় সম্পর্কে আমরা জানি, যদিও আমরা এগুলো সম্পর্কে জানি, কিন্তু কিছু কিছু বিষয় আপনারা নতুন জানবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের এটি কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে দণ্ডবিধির 150 ধারা, অনেক সময় এগুলো থেকে রিটেনের প্রশ্ন আসে 2 মার্কের বা 3 মার্কের, যে কোনো কারণে দেখা গেল কোনো ব্যক্তি কী করলো, বেআইনি সমাবেশের জন্য কিছু লোক ভাড়া করে নিয়ে আসলো, ভাড়া করে নিয়ে এসে একটি হোটেলে রাখলো, হ্যাঁ, এবং পরবর্তীতে কি আমরা হোটেলের দিকে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করলো। সেক্ষেত্রে করণীয় কিন্তু বেআইনি সমাবেশে যখন কোনো ব্যক্তি ভাড়া করবে বেআইনি সমাবেশের জন্য, সেক্ষেত্রে তার বিরুদ্ধে দণ্ডবিধির 150 ধারা অনুযায়ী মামলা হবে। বেআইনি সমাবেশ লোক ভাড়া করা। এরপরের ধারা যদি আমরা দেখি যে দণ্ডবিধির 151 ধারা, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন আপনারা। এই জায়গাটা একটু লক্ষণীয়, কারণ এই কারণেই লক্ষণীয় যে এখানে বলা হয়েছে যে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দেয়ার পর অবস্থান। এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। এই কারণেই লক্ষ্য করবেন যে 145 ধারায় আমরা শিখলাম যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার পর অবস্থান, কিন্তু এখানে কিন্তু বেআইনি সমাবেশ অনুষ্ঠিত অলরেডি হয়নি, কারণ 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিয়েছে। অর্থাৎ কোনো বৈধ সমাবেশ যখন হচ্ছিল, এরকমও হতে পারে, অথবা 5 বা ততোধিক ব্যক্তি মিলে কোনো সমাবেশ করতেছিল, হ্যাঁ, তো তার নির্দেশ দেওয়ার পরে অবস্থান, অর্থাৎ তারা অনুমতি গ্রহণ করে নাই, না করে করতে পারে, হ্যাঁ, বা নর্মালি যদি 5 বা ততোধিক ব্যক্তি অনুমতি সাপেক্ষে যদি ছত্রভঙ্গের নির্দেশ পাওয়ার পর অবস্থান করে, সেক্ষেত্রে কি 151 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর 145 হচ্ছে বেআইনি সমাবেশের ক্ষেত্রে, কিন্তু বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশের পরও সেখানে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। তো অবশ্যই বিষয়গুলো একটু এলোমেলো হয়ে যায়, একটু মনে রেখে পড়ার চেষ্টা করবেন, আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। এরপরে যদি আমরা যাই, যে আমরা দেখব যে 152 ধারা। 152 ধারা লক্ষ্য করলে আমরা দেখব যে এখানে বলা হয়েছে যে দাঙ্গা দমনকালে কোনো সরকারি কর্মচারীকে বাধা দান করা। তো দাঙ্গা দমনকালেও যে কথা, বেআইনি সমাবেশ দমন কিন্তু একই কথা, কারণ দাঙ্গার ভিতরেই কি বেআইনি সমাবেশ আছে। তাহলে আমরা লিখতে পারি বেআইনি সমাবেশ বা দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা দান। আর আমরা নর্মালি জানি যে কোনো সরকারি কর্মচারীকে বাধা দান দণ্ডবিধির 186 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। কিন্তু এই দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা, অর্থাৎ কি দাঙ্গা মানেই তো বেআইনি সমাবেশ, যে বেআইনি সমাবেশ দমনকালে বা দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা দিলে সেক্ষেত্রে এই ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে যদি আমরা চলে যাই যে পর্যায়ক্রমে ধারা যেগুলো আসবে, যে 153 ধারা, যে দাঙ্গা অনুষ্ঠানের জন্য, অর্থাৎ দাঙ্গা অনুষ্ঠানের জন্য কোনো ব্যক্তি যদি উস্কানি প্রদান করে, সেক্ষেত্রে 153 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। 154 ধারায় আমরা জানি যে যেই জমিতে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে বা বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়, দাঙ্গা অনুষ্ঠিত হয়, সেই জমির মালিকের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ, যদি সেই মালিক সেটি বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে, অর্থাৎ থানায় সংবাদ না দেয় বা ম্যাজিস্ট্রেট নিকট সংবাদ না দেয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। 155 ধারা লক্ষ্য করলে আমরা দেখব যে ব্যক্তির কল্যাণার্থে বা উপকারার্থে দাঙ্গা হয়, সে ব্যক্তির শাস্তি, অর্থাৎ যে দাঙ্গার ফলে যদি কোনো ব্যক্তি লাভবান হয়,
বা উপকৃত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে 155 ধারার ব্যবস্থা গ্রহণ করা যাবে দণ্ডবিধির। এবং এরপরে যদি আমরা লক্ষ্য করি যে দণ্ডবিধির 156 ধারা, অর্থাৎ যে দখলদারির উপকারার্থে দাঙ্গা হয়, অর্থাৎ দাঙ্গার ফলে যদি কোনো ব্যক্তি কোনো জায়গার দখল পায় বা দখলের ক্ষেত্রে লাভবান হয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে পেনাল কোড বা দণ্ডবিধি কি 156 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে দণ্ডবিধির 157 ধারা, 157 ধারা লক্ষ্য করলে আমরা দেখব যে যদি কোনো ব্যক্তি যে এই বেআইনি সমাবেশের ভাড়াটিয়া লোককে আশ্রয় দেয়, যে বেআইনি সমাবেশের জন্য কোনো লোককে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং সেক্ষেত্রে তাকে আশ্রয় প্রদান করেছে, সেক্ষেত্রে তিনি 157 ধারা অনুযায়ী দণ্ডবিধির অভিযুক্ত হবেন। এই মোটামুটি ছিল এই আমাদের আলোচনা। তো লক্ষ্য রাখবো। এবং এক্ষেত্রে আরও একটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে 158 ধারা। 158 ধারায় বলছে যে বেআইনি সমাবেশের কি ভাড়াটিয়া হওয়া, যদি কোনো ব্যক্তি ভাড়াটিয়া হয় সেক্ষেত্রে 158 ধারা অনুযায়ী দণ্ডবিধির ব্যবস্থা গ্রহণ করে। তাহলে আমরা দেখলাম লোক ভাড়া করে হলো দণ্ডবিধির 150 ধারায়, আর কি ভাড়াটিয়া হওয়ার শাস্তি 158 ধারা, এবং কি ভাড়াটিয়া হিসেবে যে লোক আসবে তাকে আশ্রয় দেওয়ার শাস্তি দণ্ডবিধির 157 ধারায়। এই ছিল মোটামুটি এই সভা সমাবেশ বলি আর যাই বলি আমরা বেআইনি সমাবেশ সংক্রান্ত আমাদের বিস্তারিত আলোচনা। তো এক্ষেত্রে লক্ষণীয় রাখবেন অবশ্যই যে 149 ধারা কখন প্রয়োগ করতে হয়, অন্যান্য ক্ষেত্রে বেআইনি সমাবেশের শর্ত কী, এই জিনিসগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বা সভা সমাবেশের বিষয়গুলো যেটা বললাম, সামরিক শক্তি আহ্বানের ক্ষেত্রটা বললাম, এই পর্যায়ক্রমে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, এগুলো সব কিছু বেআইনি সমাবেশের সাথে মিলিয়ে পড়তে হবে। তো আশা করি যদি বেআইনি সমাবেশ থেকে কোনো প্রকার প্রশ্ন পরীক্ষায় আসে আপনারা খুব সুন্দরভাবে সেটির উত্তর দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমাদের গ্রুপে যুক্ত থাকুন এবং আমাদের ক্লাসের ভিডিওগুলো শেয়ার করুন। আশা করি আপনারা আরও নতুন নতুন ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।